This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর ভর্ষণ দেবেলা একটা প্রশ্ন করতে চাই, গতি প্রকৃতি দেখে, তথ্য দেখে, এ রাজ্যের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেগুলো কি মিনি বাংলাদেশ হয়ে উঠছে? কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কাকদ্বীপে দাঁড়িয়ে এক বাংলাদেশি বলছেন শাসক দলের কাউকে তিনি 10,000 টাকা দিয়েছিলেন, আর তাই তাতে ভোটার লিস্টে ওনার নাম উঠেছিল। গতকাল আমরা দিনভর দেখিয়েছি বাংলাদেশে অগস্ট আন্দোলন করছেন এক যুবক, তার নামও রয়েছে এ রাজ্যের কাকদ্বীপের ভোটার লিস্টে। আজকে সকালে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম একজন মুসলিম বাংলাদেশের এদেশে আসছেন নদিয়ায়, এসে তার হিন্দু পরিচয় হয়ে যাচ্ছে। এটাও দেখিয়েছিলাম যে একটি পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকেই, শুধুমাত্র একটি পঞ্চায়েত থেকেই ৩৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। আচ্ছা, এগুলো কেন হয় বলুন তো? সরাসরি প্রশ্ন করছি, এগুলো কি রাজনৈতিক স্বার্থে হয়, নাকি নিয়মের ফাঁক ফোকর বলে কোনো অসাধু মানুষকে ধরে এরা টাকা দিয়ে ওই বার্থ সার্টিফিকেট পেয়ে যায়? যাই হোক না কেন, এটা কিন্তু দেশের সার্বভৌমত্বের জন্য, আমার আপনার নিরাপত্তার জন্য যথেষ্ট ভয়ঙ্কর, যথেষ্ট ভাববো। তবে তার আগে প্রতিবেদন দেখুন। তৃণমূলের লোককে 10,000 টাকা দিলে বাংলাদেশিরও ভোটার কার্ড। বাংলাদেশের চাঞ্চল্যকর দাবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে কত কিছু করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। মেয়ের শেষে এমনই এক সরল স্বীকারোক্তি রেখেছে বাংলা। আর জুনের শুরুতে আরেক অবৈধ বাংলাদেশির খোঁজ, এবং সেই কাকদ্বীপেই। নিউটন দাস শেখ হাসিনাকে দেশ ছাড়া করা অগস্ট আন্দোলনের অন্যতম মুখ। সেই আন্দোলনকারী কাকদ্বীপের ভোটার। টিএমসিপি সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতির সঙ্গেও বাংলাদেশি নিউটন দাসের ছবি ভাইরাল। পুলিশ সূত্রে খবর, 2022 সালে বনগাঁয় বিএসএফ এর হাতে ধরা পড়েছিল নিউটনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, নিউটনের জামিন করাতে ছোটে কাকদ্বীপ টিএমসিপি নেতৃত্ব। কাকদ্বীপে পার্টনারশিপে হোটেলের ব্যবসাও খুলেছিল নিউটন যে বাংলাদেশি তা স্বীকার করে নিয়েছেন তার দাদা তপন দাস। বস্তুত তপন নিজেও বাংলাদেশি। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সাহায্যে ভোটার কার্ড পেয়েছিলেন, খোলাখুলি বলছেন নিউটন। মন্টুরামকে ভোট দিয়েছেন, তাও বলছেন নিউটন। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। সুজন সরকার থেকে নিউটন দাস বারবার বাংলাদেশি বিতর্কে জড়াচ্ছেন মন্টুরাম পাখিরা, আর প্রতিবারই অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের। কোথা থেকে কোন সবাই আসছে না আসছে আমি জানবো কি করে বলো তো? আমি তো চিনে বসে আছি, আর প্র্যাকটিক্যালি আমি চিনিও না। কোন গড আমি চিনিও না। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক অবশ্য নিউটনকে না চেনার ভান করেননি। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। অবশ্যই খটকা লাগছে কিভাবে ভোটার হলো, তার কাগজপত্র রিকুইজিট পেপারস কিভাবে এলো, এইটাতে অবশ্যই কিভাবে এর তদন্ত যদি হয় বা তাতে আমার কোনো আপত্তি নেই। ওপারের আন্দোলনকারী এপারের ভোটার কিভাবে হয়? শাসককে নিশানা বিরোধীদের। কয়েক লক্ষ আছে 7 সেট তো 3বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয় তো বিএসএফ কি করছিল? ত্রিপুরা তো বিজেপি, তাহলে সেখানে ঢুকলো কি করে? ফলে আসলে বাংলা ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা, এগুলো তো পরের কথা। সীমান্ত থেকে ঢুকছে, এটাই তো বিজেপির ফেলিওর। কাকদ্বীপে কি তবে মিনি বাংলাদেশ? অভিযোগের কামানের মুখে পড়ে তদন্ত শুরু করে জেলা তৃণমূল নেতৃত্ব। খতিয়ে দেখা শুরু হয়েছে দলের নেতা কর্মীদের কাজকর্ম। সুজন সরকারের বেলায় প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন মন্টুরাম পাখিরা। বারবার নন্দঘোষ খুঁজে পাবেন কি তৃণমূল বিধায়ক? ইমেলে মহকুমা শাসক, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জনৈক ব্যক্তির। কারবার কার জানা যাবে? শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা।
এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, প্রত্যেকে বাইরে থেকে রয়েছেন বিজেপির তরফ থেকে অরিজিৎ বক্সি স্বাগত, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায় স্বাগত, এবং রয়েছেন আরো একজন বিশ্লেষক শুভম দাস। শুভমকে অবশ্য আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাতে দেখি। শুভম, আপনাকেও স্বাগত। শুভাশিস বাবু, আপনাকে দিয়ে শুরু করি। আমি কোনো প্রশ্ন করব না, প্রতিবেদন থেকে দুটো জাস্ট বাইট। একজন সুজন সরকার, বাংলাদেশের বাসিন্দা, কাকদ্বীপে দাঁড়িয়ে বলছেন তৃণমূল কংগ্রেসের একজনকে 10,000 টাকা দিয়েছে, নাম উঠে গেছে। আরেকজন এই নিউটন দাস, যে বাংলাদেশে আন্দোলন করেছিল, ছবিও ভাইরাল হয়েছে, সে বলছে আমাদের বিধায়কের বদান্যতায় বা কোনো একটা শব্দ ব্যবহার করলেন, ভোটার লিস্টে নাম উঠেছিল। বিধায়ক মানে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। কোনো প্রশ্ন করবো না, আপনার রিয়াকশন দুটো বাইট দেখে। দেখুন, একটা মারাত্মক টেনিস খেলা চলছে, এটাকে উপভোগ করার দায়িত্ব আপনার আমার সবার। এটা উইমেলটনের মতো চলছে, একটু বাদেই আপনার শুরু হবে, দেখবেন আপনার চ্যানেলেই শুরু হবে টেনিস খেলার লাইভ টেলিকাস্ট। যখন বিজেপি বলবে যে এই পুরো গোটা ঘটনাটার জন্য তৃণমূল দায়ী এবং বলটাকে সুন্দরভাবে প্লেস করে দেবে, আর তৃণমূল বলবে এটার জন্য দায়ী হচ্ছে বিএসএফ। এবং এই টেনিস খেলাটার মাঝখানে আমি আপনি দর্শক হয়ে থাকবো, কোনোদিন কারো স্প্রিন্টারের দয়ায় আমাদের জীবনও থাকবে, কিংবা কোনোদিন কারো গুলির বুলেটে আপনার আমার নাম লেখা থাকবে। শুধু আমরা এইটুকুনি জানি আমরা ভারতীয়, কিন্তু আমাদের মৃত্যুটা ভারতেই হবে। যারা আজকে এদেরকে দিনের পর দিন ভারতবর্ষে ঢোকাচ্ছে, তারা কোন পার্টির, কোন সরকার চালায়, কোন সরকারের নয়, সেটা জানার দরকার নেই। এই গোটা যে চক্রটা হয়েছে তার প্রতি আমাদের সবার প্রচন্ড রকম দায়িত্ববান হতে হবে। এই দায়িত্বটাকে এড়িয়ে চললে চলবে না, এই দায়িত্বটা এর ওর কোটে বল ঠেলে দিলে চলবে না। আমাদের প্রথমেই বুঝতে হবে জাতীয় সুরক্ষা শুরু হয় আমার ঘরের চৌকাঠ থেকে, জাতীয় সুরক্ষা শেষ হয় আমার ঘরের চৌকাঠের উপরেই। সুতরাং ইটস এ বিগ সার্কেল। এই সার্কেল, গোটা সার্কেলটা যখন আমি ট্রাভেল করি তার মধ্যে সবাই ইনক্লুডেড হয়ে পড়ে। সুতরাং যেমন দায়িত্ব বিএসএফ এর আছে, যেমন দায়িত্ব সাধারণ পুলিশের আছে, তেমনি দায়িত্ব আমার আপনার মতো সাধারণ নাগরিকদের আছে। এবং আমরা আমাদের দায়িত্বগুলো যদি সঠিকভাবে প্রমাণ করে ঠিকভাবে কাজকর্ম করতাম, তাহলে আজকের ডেটে এই বাইকটা আপনার কাছে আসতো না। আজকের ডেটে সুভাষিস বাবু, আপনি টেনিস খেলার কথা বললেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী 40 মিনিট যে আমরা আলোচনা করব তাতে আমি টেনিস খেলার সুযোগ কোনো দেবো না, কাউকেই দেবো না। সেই কারণেই অরিজিৎ বাবু আপনার কাছে প্রশ্ন করি। আপনি একটু পরেই হয়তো শুরু করবেন যে রাজ্যে জমি দিচ্ছে না, রাজ্য জমি দিচ্ছে না, এখানে তো অনুপ্রবেশ হবেই, আমাদেরকে পুরো জমি দিয়ে দাও, আমাদের নেতা বলে গেছেন, তারপর আমরা দেখবো কিভাবে কি মাছি গলে এখান থেকে। এগুলো খুব সাধারণ কথা। আমি সরাসরি প্রশ্ন করি, এ রাজ্য ছেড়ে দিন, ত্রিপুরায় আপনারা রয়েছেন সরকারে, অসমে আপনারা রয়েছেন সরকারে, সেখানেও তো অনুপ্রবেশের অভিযোগ উঠে আসে। যদি তুল্যমূল্য বিচার করি, সেখানেও ভোটার তালিকায় মানুষের নাম বাড়ছে অস্বাভাবিকভাবে, সেটা কি করে হচ্ছে? আমি প্রথমেই আপনাকে বলি যে কথাগুলোকে আপনি খুব সাধারণ কথা বললেন, সেগুলো হয়তো স্টুডিওয়ে বসে সাধারণ কথা বলে সাধারণভাবে সাধারণ কথা বলে দেওয়া যায়, কিন্তু মানুষের জন্য, বিশেষত যারা সীমান্তবর্তী অঞ্চলে থাকেন, তাদের জন্য কথাটা একেবারেই সাধারণ নয়। তাই আপনি বলা সত্ত্বেও এট দ্য কস্ট অফ রিপিটেশন আমি আবার তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি যে 2015 সাল থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 10টিরও বেশি অফিসিয়াল কমিউনিকেশন এবং 72টা আউটপোস্ট বসাবার ব্যাপারে বারংবার রাজ্য সরকারকে অরিজিৎ বাবু প্রশ্নটা আমি খুব নির্দিষ্ট করেছি। আমি এখানে স্মার্টফোন আছে আপনার হাতে, আমার হাতেও, তথ্য খুলে দেখিয়ে দিতে পারি যে ত্রিপুরায় কত ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে, অসমে কত ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে। আমার প্রশ্ন, সেখানে আপনাদের সরকার রয়েছে, তারপরেও ভোটার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটা কি অনুপ্রবেশ নাকি অনুপ্রবেশ না? সরাসরি উত্তর দেবেন। আমি আপনার কথাতেই আসছিলাম, আমি অন্য কোনো পয়েন্টে যাব না, আমি আপনার কথাতেই আসছি যে বারংবার এটা বলা সত্ত্বেও, এবং সবচেয়ে বড় কথা আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলে রাখতে চাই যে ইন অ্যাডভান্স রাজ্যকে টোটাল 680 একর জমি অধিগ্রহণ করার টাকা নবান্নকে অলরেডি কেন্দ্রীয় সরকার দিয়ে বসে রয়েছে। অনেক কষ্টে, অনেক সাধ্য সাধনার পর মাত্র 324 একর জমি রাজ্য দিতে পেরেছে। ত্রিপুরাকে না অসমকে? প্লিজ আপনি উত্তরটাকে দিন, তারপর অন্য প্রসঙ্গে যাবেন। আপনি প্রসঙ্গ ঘোরাচ্ছেন প্লিজ। আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন আসাম এবং ত্রিপুরা, আমি যান্ত্রিক কারণে আপনাকে দেখতে পাচ্ছি না, যাই হোক আমি কানে শুনি আপনাকে বলছি যে আসাম এবং ত্রিপুরা, আপনি বলছেন বিজেপি সরকার, ঠিক। আমাদের এটা বুঝতে হবে যে বাংলাদেশের সাথে আমাদের টোটাল সীমান্ত কতটা পোরাস, কতটা দুর্গম অঞ্চল, কতটা ঘন বন, কতটা নদী, এই জিওগ্রাফিক সিচুয়েশনে প্রত্যেকটা জায়গা পোরাস বর্ডার, এবং সেখান থেকে অনুপ্রবেশ হয়, ঠিক কথা। কিন্তু আসাম এবং ত্রিপুরার বিজেপি সরকার কখনোই এই অনুপ্রবেশকারীদের অর্গানাইজড ভাবে পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে বসে থাকার জন্য যে ডকুমেন্টেশন দরকার, সেটা তারা কখনোই করে দেয়নি। আমি আপনাকে খুব দাবি করে বলছি, পশ্চিমবঙ্গের বুকে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করার অধিকার এই পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে, এটা পৃথিবীর সামনে একটা নির্লজ্জ উপমা হিসাবে হয়ে রয়েছে।
আমি আপনাকে প্রথমেই বলি, আমি খুব বেশি উদাহরণ দেব না যাতে একটা সময় নষ্ট না হয়। 2024 18ই নভেম্বর টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আপনাকে আমি বলছি, 2024-এর 18ই নভেম্বর একটা রিপোর্ট বেরোলো, যে রিপোর্ট খুব সাড়া ফেলেছিল। আমি হেডলাইনটা পড়ে শোনাচ্ছি, গুলশান কলোনি আর রাইজিং হাব অফ ক্রাইম এন্ড কনফ্লিক্ট ইন কলকাতা। কিভাবে তৈরি হলো এই গুলশান কলোনি আমি জানতে চাই। কোথা থেকে যে গুলশান কলোনি নিয়ে অরিজিৎ বাবু দীর্ঘ আমাদের স্টোরি হয়েছে, দীর্ঘ প্রতিবেদন হয়েছে, আমাদের ইউটিউবে রয়েছে, আপনি চাইলে আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো। শুভম, আপনার কাছে যাই, আশা করছি আপনি আর এই বিষয়টা রিপিট করবেন না যে বিএসএফ কিভাবে অ্যালাউ করছে। আমি ওই জন্য 3টে রাজ্যের প্রসঙ্গে শুরুতে তুলে দিলাম। ধরুন বিএসএফ অ্যালাউ করছে, আপনারা যে অভিযোগ করেন, ধরুন বিএসএফ এর চোখের আড়ালে ঢুকে তো এলো, এইভাবেও ঢোকা যায়। অথবা অনেকে আসেন এই মেডিকেল ভিসা নিয়ে বা পড়তে আসেন, এই যে যার কথা দেখছিলাম কি নিউটন দাস পড়তে এসেছিল, এখানে এসেও থেকে যায়, এখানে এসেও ভোটার কার্ড বানিয়ে নেয়। ভোটার কার্ড বানাতে গেলে সবার আগে যে ডকুমেন্টসটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। আপনি যে দলের হয়ে বিভিন্ন জায়গায় গলা ফাটান, সেই দল পরিচালিত গোসাবার পাঠানখালী একটি পঞ্চায়েত, এই একটি মাত্র পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। দায়টা কে নেবে? বিএসএফ, কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য প্রশাসন? দেখুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে যে বিষয়টা বলে নেওয়া ভালো, বিকজ এর আগে যখন আপনি জিজ্ঞেস করলেন দুজন পূর্ববর্তী বক্তাকেই, তারা সেখানে বললো যে জায়গাটা তারা মিস করে গেল, সেই জায়গাটা একটু আমাদের মনে রাখার প্রয়োজন যে নির্বাচন কমিশনের দায়িত্ব এই পুরো যে ইলেকটোরাল যে লিস্ট, সেই লিস্টটাকে সময় সেটাকে সংশোধন করা। আপনাদের খেয়াল থাকবে, মিডিয়ারা আপনারা খবরে করেছিলেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসের সেই দল, আপনাদের প্রত্যেকের খেয়াল থাকবে, গত কয়েক মাস আগে আমার বাংলার ভোট রক্ষা নামে একটা কর্মসূচি শুরু করেছিলাম। আমাদের যে সদস্যরা, আমাদের যে ভলেন্টিয়াররা, তারা ব্লকে টাউনে এলাকায় গিয়ে, অঞ্চলে গিয়ে সেখানে ভোটার কার্ডগুলোকে দেখেছে, সেগুলোকে যার ভেরিফাই করেছে, কোনো সমস্যা বেরোলে সেই জায়গাটা বেরিয়েছে। বাংলার ভোট রক্ষার মাধ্যমে আমরা সেগুলো করেছি। কবে যদি আপনার রাজনীতি চর্চার ক্ষেত্রে শুভম স্থান কাল পাত্র ম্যাটার করে, কালটা বলুন, কবে, কোন সময়? আমরা বাংলার ভোট রক্ষা যে কর্মসূচি, আপনার মনে থাকবে সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য ব্যাপী আমরা যে কর্মসূচি করেছি এই 2025-এই শুধু 2025। খুব ভালো কথা। এবার মূল প্রশ্নে আসুন। আমি নোট করলাম 2025। শুভম, মূল প্রশ্নে আসুন আপনি। এই যে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে, যেগুলো দিয়ে ভোটার লিস্টের নাম উঠছে পরবর্তী সময়, দায় টাকার, এই উত্তরটা দিন যে প্রশ্ন করেছিলাম। দেখুন, কোন জায়গায় আপনি নিজেই বললেন বা একটু আগেই অনুষ্ঠান শুরুর সময় আমরা দেখলাম শিরোনামের মধ্যে থেকেই যেখানে অভিযোগগুলো এসছে সেই জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন হিসেবটা? একটা পঞ্চায়েত থেকে 3,500 কতগুলো পঞ্চায়েত আছে সীমান্তবর্তী জেলাগুলোতে? এটা মেনে নেওয়া যায় না। আমি আপনাকে বলি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ সার্বিক সুরক্ষা যেখানে জড়িত রয়েছে সেখানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনানুগ যে ব্যবস্থাগুলো নেওয়া হবে, দেখুন এখানে সুভাষিসবাবু হাত তুলেছেন অনেকক্ষণ ধরে। এখানে কোনো আমি দুটো কথা বলতে চাই। আমি বলুন দাদা, দুটো টেকনিক্যাল মিস্টেক হচ্ছে, তাই জন্য ইন্টারভিউ করতে আমি একদম বাধ্য। বলুন। প্রথম কথাটা হচ্ছে, আপনি বললেন যে এটা, আমি যদি খুব ভুল না বুঝে থাকি, যে ভোটার আইডেন্টিটি কার্ড বা ভোটিং ইলেকট্রাল লিস্ট ইজ এ সেন্ট্রাল রেসপন্সিবিলিটি। এটা কি সত্যি? এটা কি আপনি বললেন, যদি আমি শুনতে ভুল না করে থাকি? আর যদি সেটা, আপনি কি সেটাই বললেন, তাই তো? বক্তব্য হচ্ছে সেই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে যারা রয়েছে, তারাও বিভিন্ন সময় আওয়াজ তুলেছিল যেরকম ভুয়ো ভোটারদের বিষয়টা নিয়ে। রেসপন্সিবিলিটি নয়, ইলেকট্রাল লিস্ট রাজনৈতিক দলের রেসপন্সিবিলিটি নয় দাদা, এই তথ্য দেবেন না। ইলেকট্রাল লিস্ট সেন্ট্রাল এবং স্টেটের উভয়ের দায়িত্ব, কোনদিন এটা সেন্ট্রালের একক দায়িত্ব নয়। ইট ইজ এ নোটারি রিলেশনশিপ। সুভাষিস বাবু, আপনি যে কথাটা বললেন আরেকটু এলাবোরেট করে দিই দর্শকদের উদ্দেশ্যে। তারা জানেন, যারা ভোটার তালিকায় নাম তুলেছেন ইতিমধ্যে, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, সেটা অনলাইনেও করা যায় এখন। তারপরে বিএলও যে থাকে, বুথ লেভেল অফিসার, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে। এই বিএলও মূলত হয়ে থাকে রাজ্য সরকারের কর্মচারী, যারা
শুধু রাজ্য সরকারের কর্মচারী কেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তাদেরকেও কাজে লাগানো হয়, যারা প্রাইমারি স্কুল টিচার আছেন তাদেরকেও কাজে লাগানো হয় বিভিন্ন জায়গায়। তারা বাড়ি বাড়ি যায় বিএলও, তারপর ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন তিনি যাচাই করেন এবং নাম যুক্ত করেন। এই ইআরও যারা, তারাও রাজ্য সরকারের কর্মচারী, ওই বিএলও থেকে একটু উচ্চস্থ কর্মচারী আর কি, উঁচু পদের কর্মচারী। অ্যাবসলিউটলি। এবার বলুন, হ্যাঁ বলুন। রেসপন্সিবল একটা সরি টু ইন্টারফেয়ার, বলুন। বলছে এটা একটা মিউচুয়াল রিলেশনশিপের উপরে হয়, নোটারি স্ট্রাকচার, এবং তার জন্যই দুজনের সাথে ডিপেন্ডেন্ট ভাবেই একটা পরিকাঠামো চলে আমাদের রাষ্ট্রে, এবং এটাই আমাদের রাষ্ট্রের সৌন্দর্য। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে, ভোটার আইডি কার্ডের দুটো ডেফিনিটিভ সাইড থাকে, একটা সাইড হচ্ছে সিটিজেনশিপ প্রুফ, দ্বিতীয় সাইড হচ্ছে অ্যাড্রেস প্রুফ। এই যে সিটিজেনশিপ প্রুফটা যেটা আছে, সেই সিটিজেনশিপ প্রুফটা কিন্তু যে কোনো ডকুমেন্ট দিয়ে প্রমাণ করা যায় না। সেই ডকুমেন্ট গুলো ইস্যু করার জন্য বিভিন্ন রকম পন্থা দিয়ে মিথ্যা ডকুমেন্ট তৈরি হচ্ছে। অ্যাড্রেস প্রুফটা কিন্তু লোকাল পলিটিশিয়ানের লেখা চিঠিতেও অ্যাপ্রুভড হয়, এবং সেটাই বারংবার হচ্ছে, এবং এই দুটোর মিশ্রণেই ভোটার কার্ড বেরোয়। আজকের ডেটে দাঁড়িয়ে এই জিনিসটা অস্বীকার করা যায় না যে এই ফ্লটাকে কাজে লাগানো হয়েছে বলেই বহু পলিটিক্যাল লিডাররা এমন চিঠি তৈরি করে, যেই চিঠিতে এমন অ্যাড্রেসকে অ্যাপ্রুভ করা হয়, এমন অ্যাড্রেসে আছে এরকম বাসিন্দাদের অ্যাপ্রুভ করা হয়, যাদেরকে প্রপারলি ইনভেস্টিগেট করা হয় না। আমি বলছি না যে সবসময় যেচে তারা করছে কাজটা, অনেক সময় তারা ইনভেস্টিগেট করতে ফেল করছে, এটাকে স্বীকার করতে হবে। এটাই আমাদের স্টেট গভর্নমেন্টের সবথেকে বড় ফ্ল। শুভম, রাজনৈতিক, হ্যাঁ যেটা মূল বিষয় যে আমাদের এই যে দায়িত্ব, যে কথাটা রাজনৈতিক বিশ্লেষক আমাদের তিনিও বললেন, যে যেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো দায়িত্বটা কেন্দ্র রাজ্য দুজনেরই, কিন্তু আমি বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু তৃণমূল কংগ্রেস না, আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা বারে এই ভুয়ো ভোটারদের কথা আওয়াজ বলে গেছে। আমার বক্তব্য যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আমরা তৃণমূল কংগ্রেসে পেরেছি, যারা প্রত্যেক বাড়িতে গিয়ে বুথে গিয়ে সেখানে ভুয়ো ভোটারদের খুঁজে বের করেছি, শুধু না সেই বিষয়ে রিপোর্টটা করেছি। এখন যদি প্রশ্ন ওঠে যেখানে যদি কোনো ভুয়ো ভোটারের ব্যাপার বেরিয়ে আসে, কোন রকম সার্টিফিকেটের কোনো বিষয় থেকে থাকে, এটা একটা বিচারাধীন বিষয়, সেই নিয়ে আপনি জানবেন মামলা চলছে, সেই নিয়ে বিভিন্ন জায়গায় যা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেবে। অরিজিৎ বাবু অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। হ্যাঁ শুভম, আসবো আপনার স্টেটমেন্ট খুব ক্লিয়ার। অরিজিৎ বাবু, দেখুন, আমি একটা পরিষ্কার করে একটা কথা বলতে চাই এখানে আপনাদের প্রোগ্রামে, সেটা হচ্ছে এই অনুপ্রবেশকারীদের মাধ্যমে এইভাবে ভোট ব্যাংক বাড়ানো এবং অর্গানাইজ সিন্ডিকেট হিসেবে টাকা তোলা, এই পদ্ধতি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত ধরে একটা গবেষণার বিষয় হতে চলেছে। কারণ ভুলে গেলে চলবে না যে জাভেদ মুন্সি, যাকে যে উগ্রপন্থীকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছিল, কলকাতা পুলিশের বক্তব্য ছিল যে তিনি বাংলাদেশ বর্ডার থেকে কিভাবে ইল্লিগাল অনুপ্রবেশ দীর্ঘদিন ধরে হচ্ছে সরকারি মদতে, সেটা স্টাডি করার জন্য তাকে লস্করে তৈবা পাঠিয়েছিল। এটা আমার বক্তব্য নয়, বিজেপির বক্তব্য নয়, এটা কলকাতা পুলিশের স্টেটমেন্ট ছিল। এটা কলকাতা পুলিশের যে অধিকারীকে ওনাকে গ্রেফতার করেছিলেন তারা বলেছিলেন। আমি আপনাকে শুধু একটাই কথা বলতে চাই যে এই অনুপ্রবেশকারী সমস্যা শুধুমাত্র ভোট ব্যাংক বাড়ানোর জন্য নয়, এখানে আরেকটা পরিষ্কার উদ্দেশ্য রয়েছে। তৃণমূল কংগ্রেস একটা ফাইন্যান্সিয়াল সিন্ডিকেট তৈরি করেছে, এটা তার সবচেয়ে মানে লেটেস্ট এক্সাম্পল। 2006 থেকে 2012, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। 2006 থেকে 2012 তৃণমূল কংগ্রেসের ফান্ডিং হয়েছিল চিট ফান্ডের মাধ্যমে। 2012 পর থেকে যখন সেখানে ভাটা পড়তে শুরু করে, গ্রেফতার হওয়া শুরু করে, তখন চলে আসে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি। যার অপারেটিভ পারসন ছিলেন তাদের শিক্ষামন্ত্রী। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে অরিজিৎ বাবু, আমরা মূল বিষয় ফিরে আসি। সুভাষিস বাবু আপনার কাছে যাব, কলেজে ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের মাধ্যমে কোলাবাজি। সুভাষিস বাবু আপনার কাছে যাব। দেখুন, একটু আগে শুভমকে জিজ্ঞাসা করছিলাম যে শুভমরা কোন সময় এটা নিয়ে রাস্তায় নামলো, কোন সময় শুভম যে রাজনৈতিক দলকে সমর্থন করে তারা বাড়ি বাড়ি গেল, তথ্য যাচাই করতে শুরু করলো। শুভম বলল যে জানুয়ারিতে, মানে এবছরের 2025-এ, তার আগে দিল্লি নির্বাচন এবং হরিয়ানার নির্বাচনকে নিয়ে এ রাজ্যের শাসক দল বলল ওখানে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি পেয়েছে। তারা একটা সন্দেহ প্রকাশ করেছিল, একটা নাক ছিটকিয়েছিল। আমি যদি তথ্যগত ভুল না হই, 2019 থেকে 2023, আবারও বলছি 2019 থেকে 2023-এর হিসেবটা দিচ্ছি, মুর্শিদাবাদে ভোটার বেড়েছে 12.7%, মালদায় ভোটার বেড়েছে 13.1%, নর্থ দিনাজপুর 12%, সাউথ দিনাজপুর 10%, নর্থ 24 পরগনা 10%, সাউথ 24 পরগনা 10%, 10.8 আর কি 10.8%। প্রত্যেকটাই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা।
এই তথ্যগুলো নির্বাচন কমিশনের সাইট থেকে নেওয়া। এই তথ্য বিশ্লেষণ করে যে কেউ বলতে পারবেন যে এটা স্বাভাবিক বৃদ্ধি নয় সুভাষিস বাবু। তখন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কোথায় ছিল? অ্যাবসলিউটলি নয়। আমি একটা ছোট্ট ম্যাথমেটিক্স একটা সাইড বলছি, আমার লার্নেড ফ্রেন্ডরা সবাই বুঝতে পারবেন সেটা হলো যেই পার্সেন্টেজ অফ ইনক্রিজটা আপনি বলছেন বোঝাচ্ছেন, সেই পার্সেন্টেজ অফ ইনক্রিজ কিন্তু জন্ম তালিকা না, ভোটার তালিকা। ভোটার তালিকা, রাইট। তার মানে সে গত 17টা বছর এই দেশেই ছিল, তারপরে সে 18 বছর হয়েছে, আমি ধরে নিচ্ছি এরা সবাই 18 বছর আমি ধরে নিচ্ছি, দিয়ে তারা 18 বছরে পা দিল, দিয়ে ভোটার হলো। আমার পয়েন্টটা হচ্ছে এই গত 17 বছরে তাদের যে ব্যাকলিস্টটা বা ব্যাক স্টাডি করে যে লিস্টটা পাওয়া যাবে তার উত্তর আপনি কোথাও দিতে পারবেন না। কেন? এদের দেখবেন অধিকাংশ স্কুল ডেটা নেই, এদের দেখবেন অধিকাংশ মাধ্যমিকের ডেটা নেই, এদের দেখবেন উচ্চ মাধ্যমিকের ডেটা নেই। কারণ এদের ডেটা তৈরি শুরু হয় আফটার দে আর অ্যাডাল্ট, দে হ্যাভ রাইট টু ভোট। যখন থেকে তাদের ভোটিং রাইট আছে, তার মানে যখন থেকে তাকে রাজনৈতিকভাবে অ্যাজ এ ভোটার ইউটিলাইজ করতে পারবে দলগুলো, তখন থেকে তাদের গুরুত্ব পাওয়া যাচ্ছে। তার আগে অবধি তাদের গুরুত্ব নেই। অথচ যদি আমি আপনার আমার মতো সাধারণ ভারতীয় নাগরিকদের কথা বলি, আমাদের সবার কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বার্থ সার্টিফিকেট, আমাদের মা বাবার পরিচিতি সব আছে, কিন্তু আমরা এরকম বলতে পারি না আমাদের ভারতবর্ষের সাথে সম্পর্ক। আপনি সুভাষিস বাবু পরিচিতির একটা কথা বলছিলেন, পরিচয় পাল্টে গেছে। বাংলাদেশে একজন ছিলেন, এদেশে এসে তার পরিচয় পাল্টে গেছে, নাম পাল্টে গেছে, সারনেম পাল্টে গেছে, ধর্ম পাল্টে গেছে। নদিয়া থেকে এই খবরটা আমরা পেয়েছি, সকালে দেখিয়েছি। পিসিআর কে বলবো একবার বক্তব্যটা শোনাতে। আমি এই দেশে চলে আসি, বাংলাদেশে কাজ নাই। আপনার বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। কেন? এই হিন্দু রাষ্ট্র এখানে, সেই জন্য আমরা ভোটে মোটে নাম তুলতে পারছি না। এই হিন্দু নাম দিলে নামটা উঠাতে পারবে, সেই জন্য বললো, দালালে যা বললো তাই করেছে। ওখানে তো স্ত্রী আপনার মুসলমান ছিল, এখানে তো হিন্দু হয়েছে। হ্যাঁ, এখানে এসে শাখা সিঁদুর পরে ভোটে মোটে নাম তুলতে পারছে না, তার জন্য শাখা সিঁদুর করে আমরা এখন হিন্দু হয়ে গেছি। দালাল বলছে হিন্দু নাম দিলে এই রাষ্ট্রে ভোটার তালিকায় নাম তোলা যায়। আবারও বলছি, অভিযোগ করছেন দালাল বলছে হিন্দু নাম দিলে এদেশে ভোটার তালিকায় নাম তোলা যায়। দুজনের কাছেই যাব। অরিজিৎ বাবু ছোট্ট করে রিয়াকশন। একদম সত্যি কথা বলেছে, তো ভুল তো কিছু বলেনি। কারণ যেভাবে আজকে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অর্গানাইজ ভাবে রাজ্যে যে দল সরকার পরিচালনা করছে, তাদের নেতা থেকে কর্মী তারা প্রত্যেকে বরাত পায় কোটা। আমি যেটা একটু আগে বলছিলাম, কোটা সিস্টেম এখন, যে প্রত্যেক দিন আপনি কজন অনুপ্রবেশকারী থেকে এপারে আনা শুধু নয়, তার হাতে বৈধ কাগজপত্র বানিয়ে দিতে পারবেন। আপনার আশা কর্মী, আপনার অঙ্গনওয়াড়ি কর্মী, আপনার যারা বুথ লেভেল বিএলওরা রয়েছে তাদের মাধ্যমে। বুঝতে পেরেছি রিঅ্যাকশন খুব ক্লিয়ার। অরিজিৎ বাবু বললেন শুভম নাম, সারনেম এবং ধর্ম সব পাল্টে যাচ্ছে। শুভম, দেখুন শুরু থেকেই অরিজিৎ বাবু তার যে রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা যেভাবে চলেছে সেভাবে কি চলছে আমরা দেখেছি। এই রাজনৈতিক দলের যে রাজ্য সভাপতি, সে ফেক নিউজ ছড়ায়, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়। আলোচনা শেষ পর্যায়ে 10 সেকেন্ড সুভাষিস বাবু, পাক্কা 10 সেকেন্ড। এই লাইনটা নিয়ে পার্টিকুলার মনে হয় এটা আগামী দিনে স্টাডি করা প্রয়োজন, যে হিন্দু নাম দিলে এখানে ভোটার তালিকায় নাম তোলা যায়। সুভাষিস বাবু 10 সেকেন্ড প্লিজ। দেখো, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ক্লাইন্টটাকে যেন আবার করে দালালরা প্রমাণ করছে যে দেশে যা যা আমাদের ডিফারেন্সেস আছে তাটা মিটিয়ে দেওয়ার জন্য যেভাবে ডকুমেন্টস গুলো মিলিয়ে দিয়ে সবাইকে, মহান দেশ তো আমাদের ভারতবর্ষ, দালালরা সেটাকে আরো মহান করছে। দুদিন বাদে আফগানিস্তানের লোক এখানকার বাঙালিদের ঢুকে পড়বে এবং সেই রাস্তায় তৈরি করছে। বেশ, চলুন পরপর কয়েকটা বড় খবরের দিকে নজর রাখা যাক। নাজাটে 3 হিন্দুকে পিটিয়ে খুনের 1 বছর। সন্দেশখালী গিয়ে শাহজাহানের ফাঁসির দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বললেন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা সহ সমস্ত অভিযুক্তের ফাঁসির দাবিতে সওয়াল করা হবে আদালতে।
এদিকে সন্দেশখালীতে শুভেন্দুর সভায় পদে পদে বিপত্তি, তোরণ ভাঙা, পোস্টার ছেঁড়া থেকে সভায় লোডশেডিং, সবার মধ্যেই বারবার বন্ধ হয়ে যায় লাউডস্পিকার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারী। যে প্রচারকরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছেড়েছে। এদের পরিবর্তন হবে না, কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খারাপ হাত আছে। যদি জব্দ করতে হয় শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয় তাহলে একমাত্র বিজেপি সরকার তৈরি করতে হবে। শুধু পোস্টার নয়, এরপর শুভেন্দুকে ছিঁড়ে ফেলতে পারে সন্দেশখালী, বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে অপপ্রচার করেছে বিজেপি, রাজনৈতিক স্বার্থে নোংরা খেলা খেলছেন শুভেন্দুরা। তার জবাব সন্দেশখালীর মানুষ দেবে, মন্তব্য শওকত মোল্লার। পুলিশ পর দড়ি দিয়ে কোনো লাভ নেই, এটা সম্পূর্ণ ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী, আরেকদিকে শুভেন্দুর গোষ্ঠী, এটা সারা বাংলার মানুষ জানে। সবে তোর পোস্টার ছেড়ছে, এরপরে সন্দেশখালীর মানুষ ওকে ছেড়ে ফেলে দেয় কিনা সেটাই হচ্ছে আমার সন্দেহ। কারণ সন্দেশখালীতে যে নোংরা খেলা খেলেছে শুভেন্দু অধিকারী সেটা গোটা বাংলার মানুষ জানে। এখন এখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না, কারণ এমন প্রপাগান্ডা এমনভাবে প্রচার করেছিল যে সন্দেশখালীর মহিলা মানে নির্যাতিতা, সন্দেশখালী মহিলা মানে আরও অনেক কিছু। এই সমস্ত কাণ্ডের মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। 2026-এর ভোটে ফের খয়রাতি টোপ শুভেন্দু অধিকারীর। 500,000-এর শাখাপলা বিসর্জন দেবেন না, বিজেপি ক্ষমতা এলে পরের মাস থেকে 3,000 টাকা করে পাবেন মহিলারা। উত্তরপ্রদেশ, অসম দেখছেন, বাংলায় আরো ভালো কিছু দেখবেন, সন্দেশখালী সভা থেকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনন্দ আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে শাঁখা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো, কথা দিয়ে গেলাম। দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বিরোধী দলনেতার। বাংলার মা বোন শাখাপলা বিকিয়ে দেওয়ার মানসিকতায় চলে না, বাংলার মা বোনদের অপমান করেছেন শুভেন্দু অধিকারী, আক্রমণ করেছেন কুণাল ঘোষ। এই ধরনের এগুলো হচ্ছে চটুল দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। বাংলার মা বোনকে অপমান করা, বাংলার মা বোন কখনোই সেই শাখাপলা বিকিয়ে দেওয়ার মতো মানসিকতায় চলেন না। সেখানে নিজের রাজনৈতিক হতাশা থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, এটা তো বাংলার মা বোনদের অপমান করা। ধারাবাহিকভাবে আমরা পানিহাটির খবরের দিকে নজর রাখছি। পানিহাটির একজন সাহসিনী, তাকে কাজের টোপ দিয়ে নিয়ে গেছিল আরিয়ান খান, সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন ওই সাহসিনী, স্যালুট তাকে। আর এই পানিহাটির খবর ধরে যখন আমরা পৌঁছে গেলাম আরিয়ানের পাড়ায়, তখন জানতে পারলাম আরিয়ান এবং তার মা শ্বেতার কুকীর্তির কথা। পর্দার আড়ালে পর্নোগ্রাফি, সেক্স র্যাকেট। এখানেই শেষ নয়, বাড়িতে নাকি বেআইনি অস্ত্র রাখত, হুমকি দিত শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। এমনই মুড়ি মুড়কির মতন অভিযোগ করছেন তার পাড়া প্রতিবেশীরা। তারা বলছেন সবাই সবকিছু জানতো, কিন্তু আমরা কিছু করতে পারতাম না, কিছু করলেই আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। তারা বলছেন এই শ্বেতার সঙ্গে নাকি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দহরম মহরম ছিল, পুলিশের দহরম মহরম ছিল। বিস্ফোরক অভিযোগ এসেছে বলে জানতে পারলাম, নাহলে ওর স্টাইল, ওর চলাফেরা, ওর কথাবার্তা সন্দেহজনক, কিন্তু ঘটনা এইরকম করতো আমরা জানতাম। প্রশাসন ওনার সাথে কত সাপোর্ট করতো, নেতা সাপোর্ট করতো। থানা পুলিশ সব তো ওদের সঙ্গে ওই কি করবে, রেপ কেস দিয়ে দেবে, যেরকম পাওয়ারফুল লোক কিছু আছে। তারা কারা আর কি, নাম বলে না, তার নাম বলা যাবে না, আমরা জানি না, নাহলে থানা অত ওর কথা শুনবে কেন? কেউ আসতো না আগে। স্থানীয় কাউন্সিলর কোনো পদক্ষেপ নেননি না। তৃণমূল একটা বড় দল, তার সঙ্গে যারা আছেন, তো কে কোথায় সমাজে কার সঙ্গে মিশছে, কি করছে,
তার উপর দাঁড়িয়ে তো গোটা দলের বিচার হতে পারে না, এটা কোনো কথা হলো? প্রভাবশালী লোকেদের সঙ্গে ওঠা বসা ছিল এই শ্বেতা খানের, এবং তার জন্য তারা দিনের পর দিন যখন এই এলাকায় অসামাজিক কাজকর্ম চলতো তার প্রতিবাদ জানাতে গেলেও লাভ কিছু হয়নি। উল্টে পুলিশ তো সহযোগিতা করেইনি, বরং যে বা যারা অভিযোগ করতে যেত তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হতো, এমনটাই অভিযোগ করছেন এই এলাকাবাসীরা। এই হচ্ছে প্রতিবেদন। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপির তরফ থেকে অরিজিৎ বক্সী এবং রয়েছেন বিশ্লেষক শুভম দাস। শুভম তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটান। শুভম, আপনাকে দিয়ে শুরু করি। আজকে 15 দিন 16 দিন হয়ে গেল পাঁশকুড়া সিভিক ভলেন্টিয়ার, তার টিকি এখনো পুলিশ খুঁজে পায়নি। আজকে 9টা দিন হয়ে গেল ইসলামপুরের ওই নাবালক কি অবস্থায় আছে, কোথায় আছে, এখনো পর্যন্ত পুলিশ সেটা জানতে পারেনি। আমার কথা হচ্ছে এ রাজ্যে তো পুলিশের অভাব নেই, যারা রয়েছেন তাবর তাবর আধিকারিকরা রয়েছেন, তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, তারপরেও কেন পুলিশ এই কাজগুলো করতে পারে না? ছেড়ে দিন, নাকের ডগায় পর্নোগ্রাফির ব্যবসা চলছে, পুলিশ ধরতে পারলো না, জানতে পারলো না। শুভম, দেখুন, যে সমস্ত ঘটনা বা যে 2-3টে ঘটনার কথাই আপনি বললেন সেগুলো প্রত্যেকটাই বিচ্ছিন্ন ঘটনা। যেরকম কথাটা আমাদের দলের মুখপাত্র কুণাল দা ইতিমধ্যেই বলে দিয়েছে, আপনারা শোনালেন, সেগুলো আমরা জানি যে আমাদের দল বর্তমানে বেড়ে, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমি। তো স্বাভাবিকভাবে আমাদের দল এই মুহূর্তে তার শাখা প্রশাখা বিভিন্নভাবে দল বড় হলে তার দায়িত্বটা বাড়ে তো। আমাদের দল অবশ্যই, কিন্তু যে জায়গায় আপনি বলছেন, যে জায়গায় গিয়ে যে পুলিশ প্রশাসনের দায়িত্বটা পালন করবার কথা, আপনি মনে রাখবেন যে আগেও পূর্বেও আমরা দেখেছি বিভিন্ন সময় যেখানে অভিযোগ এসছে, যেখানে অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে প্রশাসন বা আমাদের দলের দ্বারা আমাদের যে জিনিসটা আমাদের পুরো সরকার যারা চলছে, সেই সরকার সঠিক এবং যে জায়গায় যেটা প্রয়োজন সেই প্রয়োজনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। এবং আপনি অপেক্ষা করুন, এই যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়ে আপনি যেটা বললেন, আপনি পাশাপাশি এই কথাটা বললেন না যে যেখানে আমরা হয়তো বাচ্চাটাকে কোনো দৃষ্টিতে পাইনি, কিশোরকে খুঁজে পাইনি, কিন্তু যে যার উপর মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তকে কিন্তু আমরা বাইরের রাজ্য থেকে গ্রেফতার করে সঙ্গে থাকুন। আসবো আপনার কাছে, আসবো। আপনি অনেকগুলো কথা বললেন, আমি হাইলাইটস করেছি পয়েন্টগুলো, আসবো। অরিজিৎ বাবু, না, প্রথমেই আমি বলি, ভাই শুভম যার রেফারেন্স থেকে কথাটা বললেন কুণাল বাবু আজকে যা বলছেন তা যদি সত্যি বলে ধরে নিই, তাহলে যেদিন উনি ওই একরূপ দাড়ি নিয়ে আমাদের ওই বিধাননগর কোর্ট থেকে বেরোবার সময় বলেছিলেন যে সারদা থেকে সবচেয়ে বেশি বেনিফিট যদি কেউ পেয়ে থাকে তিনি মমতা ব্যানার্জি, তাহলে সেই কথাটাও সত্যি বলে ধরে নিতে হবে। যাই হোক, আমি ওটাই যাচ্ছি না। আমি যেটা বলছি যে এই দল তৃণমূল কংগ্রেস দল, তাতে এই অশালীনতা একটা কালচারে পরিণত হয়েছে। কেন না, এই দলের যিনি সম্পদ, যাকে নেত্রীর আদরের কেষ্ট, নেত্রী যাকে আমাকে প্লিজ বলতে দিন, আপনি মাঝখানে কথা বলবেন। আপনি যখন বলেছেন আমি কথা বললেন, ছাড়ুন, এই দাদাগিরি অপরাধগুলো ছাড়ুন। পশ্চিমবঙ্গের মানুষ এর জন্য আপনাদের রিজেক্ট করছে। যাই হোক, যিনি এই দলের সম্পদ কেষ্টবাবু, তিনি ওপেন বলছেন, আমার ফোন রেকর্ড করা হচ্ছে, আমি জানি উনি বলছেন এটা ফোনে, বলেও আইসির, আমি আর সে কথা উল্লেখ করে দর্শকদের আমি লজ্জা দিতে চাই না, আইসির স্ত্রী এবং মাকে নিয়ে উনি যে কদর্য কমেন্ট করেছেন, বোধহয় মানে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বুকে এরকম কদাচার মানে রাজনৈতিক পরিসরে দেখা গেছে কিনা খুব সন্দেহ। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যাদের সাক্ষাৎকার দেখালেন, আপনি প্রত্যেকের বক্তব্যের মধ্যে দেখুন কিভাবে ভয় ফুটে উঠছে। কেউ বলছে আমরা মুখ খুলতে পারছি না, ফলস কেস দেবে বলে। এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। পশ্চিমবঙ্গের শয় যুবক শুধুমাত্র বিরোধী রাজনীতি করে বলে এনডিপিএস কেস, নার্কোটিক্স কেসে ভোগে। শয় বিরোধী দলের যুবক শুধুমাত্র বিরোধী দল করে বলে পক্সো কেসে ভোগে। সুতরাং পশ্চিমবঙ্গের এটাই বাস্তব সত্য। এবার কথাটা হচ্ছে যে কেন চলছে, কেন পুলিশ ধরছে না? এটা আচরণ থেকে, শাসক দলের আচরণ থেকে খুব পরিষ্কার। প্রতিটা জায়গা থেকে শাসক দল মানি কালেকশন সিন্ডিকেট। আগামী দিনে দেখা যাবে, আমি শব্দটার উচ্চারণ করছি না, আমি নিষিদ্ধ চলচ্চিত্র বলছি, আগামী দিনে নিশ্চয়ই বেরোবে, আপনাদের টিভির পর্দাতে, চ্যানেলের পর্দাতেই দেখানো হবে, পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে এই তৃণমূলের নেতাদের বদান্যতায় এই নিষিদ্ধ চলচ্চিত্র সিন্ডিকেট থেকেও এই দল নিশ্চয়ই পয়সা কালেকশন করে। তাই নইলে কিসের এত ভয়? তাই নইলে এদেরকে ছুতে পারছে না। শুভম, হাত তুলেছেন আপনি, আপনার কাছে আসবো, তবে পিসিআর কে একবার বলবো, এই শ্বেতা খান, আসবো অরিজিৎ বাবু, শ্বেতা খান একটি রাজনৈতিক দলের দেওয়াল লিখন করছে, একবার ওই ছবিটা যদি চালায় পিসিআর, এই ছবিটা দেখতে দেখতে শুভম আপনার কাছে প্রশ্নটা রাখি, আমার পাড়ায় সাপোজ, অরিজিৎ বাবু আসবো, একটু সঙ্গে থাকুন প্লিজ, অরিজিৎ বাবু আসবো, একটু সঙ্গে থাকুন, শুভমকে প্রশ্নটা করি। শুভম, যে ছবিটা আমরা দেখাচ্ছি, আমার পাড়ায় ধরুন আমি ABCD কোনো একটা রাজনৈতিক দল করি পাড়ায়,
ধরে নিন আমি এ রাজনৈতিক দল করি, আমার পাড়ায় আমি দেওয়াল লিখছি এ রাজনৈতিক দলের হয়ে, আমার যারা দাদা দিদি আছে, নেতা যারা আছে, তারা নিশ্চয়ই আমাকে চিনবে, আমি কি করি, কোথায় চাকরি করি সেটা জানবে। আজকে এটা কি আপনাদের ওইখানকার যারা লোকাল কমিটির বা ব্লক স্তরের নেতারা আছেন তারা কি অস্বীকার করতে পারবেন যে সেটাকে আমি চিনি না, যে আমাদের দলের অমুক প্রার্থীকে জয়ী করুন বলে দেওয়াল লিখছে, কিংবা সে সেটা এই কাজ করে আমি জানি না? এটা কি লোকাল স্তরের নেতারা অস্বীকার করতে পারবেন? যদি অস্বীকার করেন তাহলে বলতে হবে যে লোকাল স্তরের, আপনাদের দলের লোকাল স্তরে যারা নেতা আছেন, ফার্স্ট লাইন ম্যানেজার যারা আছেন, তাদের সঙ্গে মানুষের কোনো জনসংযোগ নেই। শুভম। শুভজিৎ দা, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি, যেহেতু অরিজিৎ বাবু ইতিমধ্যে বলে দিয়েছে, সেই কথাটা না বললে বোধহয় জিনিসটা সম্পূর্ণ হবে না। শালীনতা, আচ্ছা আমার উত্তরটা দিয়ে নিয়ে অরিজিৎ বাবুর কাউন্টারে যান আপনি, আমি অরিজিৎ বাবুর কাউন্টার করতে সময় দেব, আমার উত্তরটা দিয়ে নিয়ে যান শুভম। ঠিক আছে, আপনার উত্তরে যদি যাই, এই যে দেখছি মানে যার বিষয় বা যার হয়ে সেখানে দেওয়াল লেখন হচ্ছেন, আপনি জানবেন তিনি চতুর্থবারের জন্য ওখান থেকে নির্বাচিত হয়েছে। আমি তার বিষয়ে যাচ্ছি না, আমি লোকাল নেতাদের বিষয়ে বলছি। সেই জায়গায় বলছি আমাকে উত্তরটা দিতে দাও। স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নির্বাচনে, এবং সেটা একটা সাংসদ নির্বাচন, সেটা লোকসভা নির্বাচন, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে 7টা বিধানসভা জুড়ে অজস্র অঞ্চল, ব্লক, টাউন, মিউনিসিপালিটি নিয়ে একটা জায়গায় হয়, কোথাও কোনো একটা দেওয়াল লেখা হচ্ছে, সেখানে যদি কোনো একজন সমর্থক, আপনাকে বুঝতে হবে সেটা কার আমাদের দলের কেউ নন, সেটা কার আমাদের দলের কোনো পদাধিকারী নন। না শুভম, আপনি বুঝতে পারলেন না, আমি আরেকটু ভেঙে দিচ্ছি, আমি আরেকটু ভেঙে দেই। লোকসভা নির্বাচনে দেওয়াল লিখছেন, লেখা আছে লোকসভা, খুব পরিষ্কার। লোকসভার মধ্যে অনেকগুলো বিধানসভা আছে, কোনো একটা বিধানসভায় উনি দেওয়ালটা লিখছিলেন, সেই বিধানসভার অন্তর্গত কোনো পৌরসভা আছে, সেই পৌরসভায় দেওয়ালটা তিনি লিখছিলেন, সেই পৌরসভার অন্তর্গত কোনো একটা পাড়া আছে, সেই পাড়ায় তিনি দেওয়ালটা লিখছিলেন, সেই পাড়ার মধ্যে হয়তো কোনো একটা গলি আছে, সেই গলিতে তিনি দেওয়ালটা লিখছিলেন। এবার ওই গলির নেতা বা ওই পাড়ার নেতা বা ওই পৌরসভার নেতা, আমি বিধানসভা বা লোকসভার নেতা ছেড়ে দিন, তারা কেউ জানতো না যে যে দেওয়াল লিখছে তার পরিচয়টা কি, সে কি করে? দেখুন, সর্বোপরি আমার যে বক্তব্য, আমি সেটা আগেও বলেছি, এখনো বলছি, সেটা আমাদের দলের কোনোভাবে কোনো পদাধিকার নন, তিনি আমাদের দলের কোন রকম কোন সদস্য সমর্থক কিনা মানলাম, কিন্তু আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, ধরে নিন বিজেপি বা সিপিএম ওকে পাঠিয়েছে জাসুসি করার জন্য। আমার প্রশ্নটা খুব মৌলিক, যে দেওয়ালটা লিখছে আমার দলের হয়ে, আমার পার্টির হয়ে, সে কি করে সেটা আমি জানবো না বললে হবে? একজন না জানতে পারে, দুজন না জানতে পারে, 10 জন না জানতে পারে, কোন নেতাই জানে না, আপনি এই উত্তরটা দিন। বহুবার বহু সময় আমরা দেখেছি আমাদের দলের উচ্চ নেতৃত্বরা তারা একটা কথা বলেছে, এবং আমাদের সেই জায়গায় স্ট্যান্ডটা খুব সম্পূর্ণ। আমি যদি 1 মিনিটের জন্য ধরে নিই যে তার সাথে আমাদের দলের যদি কোনো রকম বিন্দু মাত্র যদি কোনো রকম থেকে থাকে আমাদের সংযোগ, সেইখানেও যদি তিনি কোনো অপরাধ করে থাকে, সেখানেও যদি সে কোনো অপরাধের সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থেকে থাকে, তার যেটা শাস্তি হবে সেটা শাস্তি হবে, সে কোনোভাবে ছাড় পাবে না তার রাজনৈতিক পরিচয়ের জন্য। উল্টো দিকে আরেকটা কথা আমি আপনাকে বলি, উল্টো দিকে বলুন, আমি সময় দেবো বলেছিলাম, বলুন। স্বাধীনতা শিখতে হবে তাদের কাছ থেকে যারা সাধারণ শিল্পে দিয়েছি, স্বাধীনতা শিখতে হবে তাদের কাছ থেকে যারা বম্বে রোডের উপরে কদর্য বসায় বিক্রি কাজ করেছে, সেটা সবার সামনে বলা যাবে না তাদের কাছে। বেশ শুভম, এবার একটু অরিজিৎ বাবুকে বলার সুযোগটা দিন। অরিজিৎ বাবু অনেকক্ষণ ধরে হাত তুলছেন, বলুন অরিজিৎ বাবু। তাকে তার বিরুদ্ধে পুলিশ কি অ্যাকশন নিয়েছে, প্রশাসনের কি অ্যাকশন রয়েছে? অরিজিৎ বাবু আরেকবার বলুন। এখানে উনি বলছেন যে এখানে পুলিশ বা উপযুক্ত দল যদি জানতে পারে অবশ্যই ব্যবস্থা নেবে। আমি বলছি যে অনুব্রত মণ্ডল অ্যাসেট ওনাদের, তিনি যে অপরাধ করেছেন, এটা যদি অন্য কোনো বিরোধী দল তো ছেড়ে দিন, কোন পাড়ার কোন ছেলে কোন ভুল করে মজা করতে গিয়েও করে ফেলতো, এতক্ষণে সেই ছেলের কি দুর্দশা হতো সেটা আমরা পশ্চিমবঙ্গের বুকে জানি। তাকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আমরা পানিহাটির খবর করতে গিয়ে সূত্র ধরে হাওড়ার বাঁকড়ায় পৌঁছে গেছিলাম, সেখানে দেখলাম এই সাম্রাজ্য কিভাবে শ্বেতা এবং তার ছেলে আরিয়ান পেতে রেখেছিল তার একটা টুকরো অংশ। আমাদের কাজ কিন্তু জারি থাকবে, আমরা কিন্তু এই খবরের শেষ দেখে ছাড়বো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH